আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। হ্যাঁ, এখন তো খুব ডারবি নাসিরকে নিয়ে আলোচনা হবে, কারণ সে ডিম খেয়েছে। গিলে খাওয়া নয়, তার উপরে পচা ডিম মারা হয়েছে এবং বেশ বীরের দর্পে গিয়ে মারো মারো মুঝে মারো। খানকির পোলা উইরা যা মাঙ্গের পোলা। মধু এই যে মধু 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 এই যে মধু ওই কিরে রসমালাই, ওই কিরে রসমালাই, ওই কিরে রসমালাই। ওই কিরে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইসব মালার নাম রাখছি মধু মধু, বরিশালের মধু, কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে মধু মধু। ওই কিরে রসমালাই, ওই কিরে রসমালাই, ওই কিরে রসমালাই, ওই কিরে। সো কল্ড এই নির্বাচনের প্রচারণায় গিয়ে যখন প্রতিপক্ষকে একের পর এক আঘাত করে, তখন তারা মাইর খাবে, এটাই তো স্বাভাবিক। এবং এই ডিমের আঘাতে জুলাই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন আহত। দেখুন তাদের চেহারার অবস্থা। ডিমের কি ক্ষমতা! আমি বুঝি না রে ভাই, আপনারা এদের গায়ে কেন ডিম মারছেন? পচা ডিম বেশি হয়ে গেলে ফেলে দেন। কাঁচা ডিম সংগ্রহ করেন, তারপরে সেটাকে সেদ্ধ করেন, সেদ্ধ করে এদের হোগার মধ্যে ঢুকিয়ে দেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কি আছে? রাজাকারের বাচ্চাদের ডিল করার আর কি বেস্ট উপায় আছে তা নিশ্চয়ই আপনি জানেন এবং আমাদেরকেও জানিয়ে আলোকিত করবেন। কথা হচ্ছে, এই যে ছেলেপেলেগুলো যারা স্লোগান দিত কোটা না মেধা, ভাবটা এমন তারা মেধাবী আর সবাই মূর্খ। তো এই মেধাবী ইংরেজিতে বোঝাচ্ছে নির্বাচনের সিচুয়েশন, এবং এই হচ্ছে তার ইংরেজির অবস্থা। অলসো দে যখন মারামারি লাগে, যখন মারামারি লাগে তারা তাদেরকে পাঠায়, এখান থেকে মানি পায়, তাদেরকে পালে এবং মারামারি করে ওই তাদেরকে। They also create conflicts, sometimes with sticks and maramari kore. So they create conflicts. When they start campaign, they start fighting with them. বুঝলাম, অলচো দে মারামারি লাগে। অলসো দে যখন মারামারি লাগে। তো এই রাজাকারের বাচ্চা তার পরিচয় কিন্তু লুকিয়েছিল। কিছুদিন আগেও বিভিন্ন মাচায় গিয়ে বলতো যে জামাত ইসলাম খুব খারাপ, ওরা রাজাকার, ওরা এই তোরা সেই। আরে বেটা গুপ্ত, তুই নিজেই তো একদম পিওর রাজাকারের বাচ্চা। আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো, এখানে 90% মানে মুসলমান, যাদের সকলের ধর্ম ইসলাম, কিন্তু আজকে ইসলামকে 10%-এ টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনায় কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমরা জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। এবার জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার সন্ধ্যা 7:40 নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। সেখানে লিখেন, জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। তিনি স্পষ্ট করে বলেন যে জামায়াত ইতিহাসে যতবার ফিরে আসার চেষ্টা করেছে, ততবারই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং সেই প্রতিধ্বনি আজও অক্ষত আছে। নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা, আর গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। যদি রাজনীতি করতে চান, সোজা পথে আসুন। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। আমাদের স্নেহের নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, ঢাকা 8 আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবন, তার ইজ্জতকে হেফাজত করেন। এ লড়াইয়ে, নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয়। তার হাতেও আমরা 11 দলের পক্ষ থেকে আজকে আমরা শাপলা কলি তুলে দিলাম। আরে বেটা গুপ্ত, তুই নিজেই তো একদম পিওর রাজাকারের বাচ্চা। তার মাই বলছে, শুনুন তার মুখ থেকে। আওয়ামী লীগের আমলে কেমন?
আচ্ছা, এ কি এমনিতে মাদ্রাসা লাইনে থাকতে কোনো রাজনীতি করতো নাকি? এই আপনাদের বাড়ি পুরোটা হচ্ছে তাইলে নাসির ভাইয়ের আব্বার? জামাত করে না? আঙ্কেলও জামাত করে? আচ্ছা আচ্ছা, আঙ্কেলও জামাত করে, আপনিও জামাত করেন। আন্টি, আপনি রোকন হওয়ার পথে জামাতের কর্মী, আঙ্কেলও জামাতের নেতা। সবাই জামাত করে? কেমন? আমরা শুনি নাই, এই প্রথম জন্নাকি কিনে দেওয়ার পরে এই ঘটনাটা আমরা জানি। আমি সারাক্ষণ চোখে পানি ফেলাচ্ছি যে আমার ছেলে যেন একজন জামাতে সঙ্গে যোগছে। আচ্ছা, দুজনের মনে চোখের পানি ফেলাতে ওরা কিন্তু আগে জামাত দিতে হচ্ছে। কি বুঝলেন? শুধু এই ডার্বি পাটোয়ারি না, তার 14 গোষ্ঠী জামাতের রাজনীতি করতো, অথচ মাচায় মাচায় সে বলতো জামাত বিরোধী কথাবার্তা। এটাই হচ্ছে গুপ্তদের আসল চরিত্র। এরা নিজেদের রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে বলার সৎসাহস রাখে না, কারণ এরা অপরাধী। 1971-এর গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছে, এখনো তারা বিভিন্ন রূপে এসে আমাদেরকে বোকা বানায়। তো এই ডার্বিদের কি করা যায়? এই সমাজে তাদের ভূমিকা সম্পর্কে আমরা বুঝলাম, তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমরা জানি। ডিমের পরে যদি পাথর পড়ে তখন কি হবে? অবস্থা এমন হয়েছে যে তারা মার না খেলে শিরোনামে আসে না, প্রতিদিন তাদের মার খেতে হবে। এই ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ মব সরকার না থাকলে এদের জায়গা কোথায় হবে তা নিশ্চয়ই আমরা জানি। অনেক ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আজ 28শে জানুয়ারি, আজ থেকে ঠিক 2 সপ্তাহের মাথায় আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। এই নির্বাচনের বিশেষত্ব হলো এদিন শুধু সংসদের 300 আসনে ভোট হবে না, একই সঙ্গে হবে গণভোট জুলাই সনদ গ্রহণের ওপর। জুলাই সনদ গ্রহণের তীব্র সমর্থক হলো অন্তর্বর্তী সরকার ও সেই সরকারের সবচেয়ে শক্তিশালী চালক যে জামাত, সে জামাত এবং এনসিপির জোট। বিএনপি দলের ভূমিকা স্পষ্ট নয়, তবে বিএনপি এই গণভোটের পক্ষে যে নয় সেটা হওয়াই স্বাভাবিক, কারণ ভোটে জিতে সংসদ দখল যদি করতে পারে তারা, এই গণভোটে জুলাই সনদ গৃহীত হলে তাদের জিতেও বহুবিধ বাধার সম্মুখীন হতে হবে। যেমন খবর পাচ্ছি, বিএনপির ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে গণভোটের প্রশ্নে না ভোটে ছাপ মেরে চলে আসবে। আওয়ামী লীগ নির্বাচনের মাঠের বাইরে, তবে তারা যে গণভোটের পক্ষে নয় মানে বিপক্ষে সেটা স্বতঃসিদ্ধ। তাদের যারা ভোট কেন্দ্রে যাবেন তারা না ভোটে ছাপ মেরে চলে আসবেন, এটা বলে দেয়া যায়। 22শে জানুয়ারি ভোট প্রচার শুরু হওয়ার পর থেকে তেতে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। ইতিমধ্যেই নির্বাচনী হাঙ্গামাতে সরকারি সূত্র মতে অন্তত 25টি প্রাণ গেছে। এই স্পিডে খুনোখুনি চললে বাকি যে 14 দিন এখনো আছে ভোটের, তার মধ্যে মৃত্যুর সংখ্যা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তারপরে আবার আছে ডি ডে, অর্থাৎ আসল দিন 12ই ফেব্রুয়ারি, ভোটের দিনের সংঘাত। সেদিন যে কত রক্ত ঝরবে, কত প্রাণ যাবে, সে দেবা ন জানন্তি কুতো মনুষ্যা। কারণ বাইরে তো অস্ত্র প্রচুর, লুট হওয়া অস্ত্র, পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে আসা অস্ত্র সন্ত্রাসীদের হাতে, মৌলবাদীদের হাতে, সেসব তো আছেই। সুতরাং বহু প্রাণ এখনো বলিদান হবে। কিন্তু এত কিছুর পরেও কি ভোট আদৌ হবে 12 তারিখে? সংশয় কিন্তু তীব্র হচ্ছে দিনকে দিন। এই সংশয়ের সূত্র যেমন বাংলাদেশের ভেতরে রয়েছে কিরকম, জামাত, এনসিপি ওরা যদি জানে যে তারা হেরে যাবে নিশ্চিত হয় এবং বিএনপি জিতবে এটা যদি নিশ্চিত হয়, তাহলে ওরা ভোট হতে দেবে না। সুতরাং এই যে ভোট হবে কি হবে না, এই সংশয়ের সূত্র যেমন বাংলাদেশের ভেতরে আছে তেমনি আছে বাংলাদেশের বাইরেও।
গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে একবার নজর করুন। 5 আগস্ট 2024-এর সময় থেকেই বাংলাদেশের বর্তমান শাসকদের ভারত বিরোধী হুঙ্কার সমানে চলছে। সেই হুঙ্কারের অর্থাৎ ভারত বিরোধিতার যদি একটি গ্রাফ আঁকা যায় তবে দেখা যাবে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে গ্রাফ যতটা ওপরে ছিল, গত 3-4 মাসে সেই গ্রাফ, মানে বিশেষ করে গত 1.5-2 মাসে সেই গ্রাফ নিচে নামতে শুরু করেছে। এখন এই মুহূর্তে সেটা একেবারে সরল রেখায় না মিললেও আগের তুলনায় অনেকটাই ওপর থেকে নিচে নেমে এসেছে। ক্রিকেটের গোলমালটা ছেড়ে দিন, ওটা আসিফ নজরুলদের মতো কয়েকটা মাথা মোটার পাকামো আর পাকিস্তানের তোল্লাই খাওয়ার পরিণাম। ওই যে পাকিস্তান বলেছিল তোমরা বয়কট করো, আমরাও বয়কট করব, তারপর ঠিক সময়ে পাকিস্তান কেমন সুন্দর পিছিয়ে গেল, এখন মর বাংলাদেশ তুই মর। তো এই জায়গায় এনে দিয়েছে। বাংলাদেশের ভোটের বাজারে ভারত বিরোধিতা অনেক উচ্চগ্রামে উঠবে এই ভোটের সময়, এটা ভাবা গিয়েছিল, কিন্তু লক্ষ্য করে দেখুন তা কিন্তু ওঠেনি। তারেক জিয়া ভারতের সঙ্গে একটি সমঝোতা করে দেশে ফিরেছেন, এটা তো বহুল প্রচারিত খবর। এটা নিয়েও আদৌ তেমন হই হল্লা নেই, যেন ভারত বিরোধিতার মানে হঠাৎ কেউ সেই ভারত বিরোধিতায় লাগাম টেনে দিয়েছে। কিন্তু ঠিক এই সময়ই ভারতের পক্ষে থেকে বাংলাদেশে আশ্চর্য রকমের শক্ত অবস্থান নেওয়া হঠাৎই যেন শুরু হয়েছে। আর ভারতের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও আলোড়ন, যারা অনেকটাই চুপচাপ ছিলেন গত প্রায় 16-17 মাস, তাদের সেই আলোড়ন হঠাৎই যেন তুঙ্গে উঠেছে। এর কোনো কিছুই বিনা কারণে নয়, বিনা কারণে হয় না, এ সব কিছু কোনোটাই আলগা নয়, গভীর সুতো দিয়ে বাঁধা আছে সব কিছু। আওয়ামী লীগের প্রসঙ্গটা দিয়ে শুরু করি। জানুয়ারির দ্বিতীয় অর্ধে দিল্লিতে আওয়ামী লীগের দুটো মানে বড় প্রেস কনফারেন্স হয়ে গেল, এটা কিন্তু প্রথম। তার আগে আওয়ামী লীগের এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয়নি। 23শে জানুয়ারিতে বিদেশি সাংবাদিকদের আয়োজিত কনফারেন্সে আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে অডিও বার্তা দিলেন, এবং সেই যারা এর আয়োজক, সেই আয়োজক যে সংস্থা সেটা হচ্ছে একটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব ফর সাউথ এশিয়া। এই যে সংগঠন, মানে ভারতের কোনো সংগঠন নয়, তারা তাদের অডিটোরিয়ামে যে নিমন্ত্রণ পত্র ছাড়লো সেখানে লিখে দিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দেবেন এখানে। ব্যাপারটা বুঝলেন? প্রধানমন্ত্রী সেই 23শে জানুয়ারি সফল হলো, কানায় কানায় ভর্তি হলো, এবং ভারত সরকার না চাইলে, ভারত সরকার বাধা দিলে এটা হতেই পারতো না, কিন্তু ভারত সরকার বাধা দেননি। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেই কনফারেন্সে অডিও বার্তা দিলেন। আবার সেই দিনই ঢাকার ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এসে গোপনে দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে। ভারত সরকার কোনো প্রোগ্রাম বা বৈঠকে সারা কুকের সঙ্গে বৈঠকেও বাধা দেয়নি। অথচ গত 1.5 বছর ভাবুন তো, শেখ হাসিনার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রণে রেখেছিল ভারত সরকার। তার কিছুটা অনেকটাই ছিল নিরাপত্তাজনিত কারণ, সেটা ঠিকই, কিন্তু তাছাড়াও ভারত যেন অপেক্ষা করছিল, ঠিক সময়ের অপেক্ষা। তারপর এখন সেই বর্তমানে সেই কঠোর নিয়ন্ত্রণ হঠাৎই তুলে নিয়েছে যেন ভারত। শেখ হাসিনা তার নিজের খুশি মতো যেটা ভালো মনে করছেন, যেটা ভালো বলবার মতো সেটা তিনি বলছেন। এই প্রসঙ্গে জি নিউজ নেটওয়ার্ক সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন গতকাল, সেটাকে একটা বড়সড় বিগ বোম বললে ভুল বলা হবে না। কেন বিগ বোম বলছি? তার এসব কথা শুনলে মনে হবে যেন দেশে দ্রুত ফেরার ব্যাপারে তিনি একেবারে দৃঢ় নিশ্চিত হয়ে গেছেন।
আজ থেকে এক সপ্তাহ আগে আমি ঘোড়ার মুখের খবর উদ্ধৃত করে প্রধানমন্ত্রী হাসিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেশে ফিরবেন এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলাম। সেই খবরটি আর জি নিউজের কালকের সাক্ষাৎকারটি একটু মিলিয়ে দেখুন, বুঝবেন যে আমি মন গড়া কথা বলিনি। আর এটা শেখ হাসিনার মনের ইচ্ছা মাত্র নয়, এর পেছনে বাস্তবতার ব্যাকআপ আছে বলেই এতটা দৃঢ়তার সঙ্গে ফেরার কথা বলতে পারছেন তিনি। বলার অপেক্ষা রাখে না যে এই ব্যাকআপ আসছে আর কোনো দেশ থেকে নয়, ভারত থেকে, সঙ্গে আছে রাশিয়া অবশ্যই। এবং কেবলমাত্র ভারত থেকে এই সংবাদটা শেখ হাসিনার কাছে আসার ফলেই শেখ হাসিনা এতটা তিনি সাহসী হয়ে গেছেন, নিশ্চিত হয়ে গেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন এবং এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। 1971-এ ভারত যেমন পূর্ণ সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়েছিল পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের পাশে, এই 2026 সালে গত 18 মাসের সমস্ত দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এবং অপেক্ষা কাটিয়ে ভারত আবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চলেছে। সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পুরোপুরি ভারত। আর গত এক সপ্তাহ ধরে যা করছে ভারত, তা এই সিদ্ধান্তের সঙ্গেই তাল মিলিয়ে। আগেই বলেছি, বাংলাদেশ তার ভারত বিরোধিতা নামিয়ে এনেছে অনেক, কিন্তু ভারত তার তোয়াক্কা না করে বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের কর্মচারীদের পরিবার সরিয়ে এনেছে, কর্মী সংখ্যা কমিয়ে দিচ্ছে, আরো কমাবে। এর সঙ্গে আরেকটি বড় ঘটনাও ঘটিয়েছে ভারত। সেটা হলো বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অত্যন্ত গোপনে 9 জন উচ্চস্তরের প্রকৌশলীকে তুলে নিয়ে এসেছে ভারত, সরিয়ে নিয়ে এসেছে। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় বন্ধ হওয়ার মুখে, এ আর থাকবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারতীয় প্রকৌশলীদের এই যে সংগোপনে চলে যাওয়া, এটা বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি বড় ধরনের সংকেত বা সিগন্যাল। বিদ্যুৎ এবং জ্বালানি হলো যে কোনো দেশের লাইফ লাইন। এটি স্তব্ধ হওয়া মানে জনজীবন স্তব্ধ হয়ে পড়া। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এনটিপিসি এবং বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের পরিচালিত। উচ্চস্তরের প্রকৌশলীদের চলে যাওয়ার অর্থ হল প্ল্যান্টটির অপারেশনাল নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়ে গেছে। এটা নিশ্চিতভাবেই ভারতের কৌশলগত চাপ। ভারত ম্যান পাওয়ার ডিপ্লোমেসি ব্যবহার করছে। প্রকৌশলী প্রত্যাহার করার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে বার্তা দিচ্ছে যে ভারতের কারিগরি ও আর্থিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ অচল। শুধু যে রামপাল তা নয়, ভারত থেকে সরাসরি যে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয় তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ প্রচুর টাকা বাকি পড়ে গেছে এবং এই টাকা না দিলে ডলার তো নেই বাংলাদেশের হাতে, সুতরাং বন্ধ হয়ে যাবে। আদানির বিদ্যুৎও বন্ধ হওয়ার মুখে। এর সঙ্গে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে যে জ্বালানি তেল যায় বাংলাদেশে, সেটাও আগামী 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এর একটাই উদ্দেশ্য, ভারত বাংলাদেশের জনজীবন স্তব্ধ করতে চায়। কেন? কারণ ভারত সরাসরি যুদ্ধ বা দখলদারিত্বের চেয়ে স্ট্র্যাটেজিক প্যারালিসিস বা কৌশলগত স্থবিরতা তৈরি করার দিকে বেশি ঝুঁকছে। যদি বিদ্যুৎ বিভ্রাট, নিত্যপণ্যের অভাব এবং অর্থনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছয়, তবে সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অসন্তোষ আরো বাড়বে। ভারত সম্ভবত সেই পরিস্থিতির অপেক্ষা করছে যেখানে জনগণ নিজেই পরিবর্তন চেয়ে রাস্তায় নামবে। অবরোধের ছায়া, দূতাবাসের কর্মী সংকোচন এবং প্রকৌশলী প্রত্যাহার মূলত একটি সফট ব্লকেড বা অলিখিত অবরোধের প্রাথমিক ধাপ। কিন্তু গত 16-17 মাসে তো ভারত এতটা অ্যাগ্রেসিভ ছিল না। তাহলে এখন কেন? কারণ এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন।
ভারত চেয়েছিল একটি অবাধ, সুষ্ঠু, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে তৈরি হোক একটি সরকার। বাংলাদেশ তাতে কর্ণপাত করেনি। আমেরিকা ও পশ্চিমের দেশগুলোর ষড়যন্ত্রে জামাতের উগ্র ধর্মীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমী দুনিয়া, আমেরিকা। এই পরিস্থিতি ভারতকে বাধ্য করেছে একটা ড্রাস্টিক অ্যাকশন নিতে। আমি বহুদিন ধরে বলে আসছি, সামরিক অভিযান ভারতের ফাইনাল অপশন, একদম চূড়ান্ত। তার আগে অবধি সমস্ত অপশনগুলো তারা দেখে নেবে। তার আগে জনজীবন পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া, আর সেটা ভারত করবে 12ই ফেব্রুয়ারির ভোটের আগেই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য যে পরিবেশ প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে তা ক্রমেই ঘোলাটে হচ্ছে। জ্বালানি সংকট এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত কঠিন। যদি বিদ্যুৎ না থাকে এবং জনজীবন স্তব্ধ থাকে, তবে ভোটারদের উপস্থিতি এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর। নির্বাচন তাই স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে যদি নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ না করা যায়, তবে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হবে। ভারত এই অনিশ্চয়তাকেই ত্বরান্বিত করতে চাইছে, যাতে তাদের পছন্দের সমীকরণগুলো মেলানোর সময় পাওয়া যায়, যাতে কোনো নিরপেক্ষ তদারকি সরকার এসে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে, নির্বাচনের দিন নতুন করে ধার্য করতে পারে এবং ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে পারে। সেই পথেই এগোচ্ছে ভারত। নমস্কার।